ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকের টিউটোরিয়াল নবম দশম শ্রেণীর রিয়ামিল অধ্যায় থেকে মূল পাঠ্য বইয়ের যে 1 নম্বর যে সৃজনশীল প্রশ্নটি আছে সেটি আজকে আমরা সমাধান করব। তো চলো শুরুতে প্রশ্নটি একটু পড়ে নিই। তো এখানে প্রশ্ন 1-এ বলা হয়েছে যে শিহাব অ্যান্ড ব্রাদার্সের 2017 সালের ডিসেম্বর মাসের খতিয়ানের উদ্ধৃতগুলো ছিল নিম্নরূপ। তো এখানে খতিয়ানের কিছু উদ্ধৃত দেওয়া আছে। দেখো, মূলধন দেওয়া আছে 1,10,000 টাকা হাতে নগদ, প্রারম্ভিক হাতে নগদ। এটা যেহেতু 01/01/2017 অর্থাৎ বছরের শুরুর তারিখ দেওয়া আছে, এক তারিখ দেওয়া থাকলে আমাদের বুঝতে হবে এটা প্রারম্ভিক হাতে নগদ। 15,000 টাকা দেনাদার, 25,000 টাকা পাওনাদার, 15,000 টাকা উত্তোলন আছে 10,000 টাকা, ক্রয় 30,000 টাকা, বিক্রয় 45,000 টাকা, বিনিয়োগের সুদ 3,000 টাকা, সমবনী মজুত পণ্য 12,000 টাকা, বিমা সিলামি 5,000 টাকা, আমদানি শুল্ক 3,500 টাকা, কমিশন প্রাপ্তি 2,000 টাকা, বিনিয়োগ 30,000 টাকা, ব্যাংকে জমার সুদ 500 টাকা, আসবাবপত্র 40,000 টাকা, বিজ্ঞাপন 1,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা, সমাপনী ব্যাংকে জমা 6,000 টাকা। তো এই ছিল খতিয়ান উদ্ধৃত। এখানে এর উপর ভিত্তি করে আমাদের নিচে 3টি প্রশ্ন করা হয়েছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে শিহাব অ্যান্ড ব্রাদার্সের রিয়ামিলে যে দফা অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয় করো। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উপযুক্ত খতিয়ান উদ্ধৃত দ্বারা শিহাব অ্যান্ড ব্রাদার্সের একটি রিয়ামিল তৈরি করো। তো পরবর্তী গ নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে যে উপযুক্ত তথ্য হতে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো চলো আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটি সমাধান করি। তো ক নম্বর প্রশ্নে বলা হয়েছিল শিহাব অ্যান্ড ব্রাদার্সের রিয়ামিলে যে দফা অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয় করো। তো এখানে ক নম্বর প্রশ্নটি সমাধান করেছি, যে দফাগুলো রিয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয়। তো এখানে আমরা জানি রিয়ামিলে হাতে নগদ অর্থাৎ প্রারম্ভিক হাতে নগদ যদি থাকে তবে সেক্ষেত্রে সেই টাকাটা রিয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, 15,000 টাকা। আর সমাপনী মজুত পণ্য রিয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। তো দেখো, এখানে হাতে নগদ বলা ছিল যে 01/01/17 15,000 টাকা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক হাতে নগদ। যেহেতু এটা এখানে বছরের শুরুর তারিখ দেওয়া আছে, অর্থাৎ জানুয়ারি মাসের তারিখ দেওয়া আছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক হাতে নগদ, আর প্রারম্ভিক হাতে নগদ রিয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। তারপরে আমাদের এখানে আছে সমাপনী মজুত পণ্য 12,000 টাকা। তো সমাপনী মজুত পণ্য রিয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। তো এই ছিল আমাদের অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণের মধ্যে যে দুটি উদ্ধৃত যাবে, সেই দুটি উদ্ধৃত। তো এখানে 15,000 টাকা আর 12,000 টাকা, আর এই দুটো উদ্ধৃতকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে 27,000 টাকা। এই 27,000 টাকা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তো এছাড়া আমরা এখানে নোট লিখেছি যে সকল দফাগুলো রিয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ রিয়ামিলে যে সকল দফাগুলো অন্তর্ভুক্ত হবে না সেগুলো হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ। তো যেহেতু দেখো এই যেখানে প্রারম্ভিক হাতে নগদ আমাদের উদ্ধৃত ছিল, সেজন্য আমাদের প্রারম্ভিক হাতে নগদটি রিয়ামিলে অন্তর্ভুক্ত হয়নি। তো দেখো, প্রারম্ভিক হাতে নগদ বা নগদ উদ্ধৃত, প্রারম্ভিক ব্যাংক জমা যদি থাকে সেটাও রিয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত বা সমাপনী মজুত পণ্য, এই সমাপনী মজুত পণ্য আমাদের রিয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। তারপরে হচ্ছে সম্ভাব্য সম্পদ বা দায়, প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রারম্ভিক প্রদায় হিসাব, সমাপনী মণিহারি বা অব্যবহৃত মণিহারি। এই সমস্ত দফাগুলো যদি কোনো খতিয়ানের উদ্ধৃতির ভিতরে আমাদের দেয়া থাকে তো সেই ক্ষেত্রে সেগুলো রিয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। তো এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। তো আমাদের পরবর্তী প্রশ্ন খ নম্বর প্রশ্ন। তো খ নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে যে উপযুক্ত খতিয়ান উদ্ধৃত দ্বারা শিহাব অ্যান্ড ব্রাদার্সের একটি রিয়ামিল তৈরি করো। তো রিয়ামিল তৈরি করার জন্য আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, সূত্র মনে রাখতে হবে, অর্থাৎ সকল প্রকার সম্পদ, সকল প্রকার ব্যয় বা খরচ এগুলো রিয়ামিলে ডেবিট পাশে বসবে। আর একটা জিনিস হচ্ছে উত্তোলন রিয়ামিলে সবসময় ডেবিট পাশে বসে। তারপরে হচ্ছে ক্রেডিট পাশে যে সকল দফাগুলো বসবে সেগুলো হচ্ছে সকল প্রকার আয়, সকল প্রকার দায় ও মালিকানা সত্ত্ব। অর্থাৎ এই 3 ধরনের আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই 3 ধরনের আইটেম রিয়ামিলে ক্রেডিট পাশে বসবে। আর হচ্ছে সম্পদ, ব্যয় বা খরচ, আর হচ্ছে উত্তোলন, এই 3 ধরনের হিসাব আমাদের রিয়ামিলের ডেবিট পাশে বসবে। তো দেখো, এখানে শিহাব অ্যান্ড ব্রাদার্সের রিয়ামিল 31শে ডিসেম্বর 2017 তারিখের জন্য। তারপরে রিয়ামিলের যে একটি নির্দিষ্ট ফরম্যাট আছে, 5টি কলাম বিশিষ্ট একটি ছক অঙ্কন করতে হয়। দেখো, প্রথম কলামে হচ্ছে ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো আমরা শুরুতে যে প্রতিষ্ঠানের রিয়ামিল করব সেই প্রতিষ্ঠানের নাম দেব, তারপরে সেই প্রতিষ্ঠানের নামের রিয়ামিল, তারপর তারিখ,
এভাবে দেওয়ার পরে তারপর আমরা রেয়ামিলটি করবো। দেখো এখানে প্রথমে 1 নম্বর টপিকে দেওয়া আছে হচ্ছে মূলধন। তো মূলধন রেয়ামিলে মূলধন হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব। তো মূল মালিকানা সত্ত্ব আমাদের রেয়ামিলে কোন পাশে বসে? ক্রেডিট পাশে বসে। তো সেক্ষেত্রে আমরা মূলধনের যে টাকাটা সেটা আমরা 1,10,000 টাকা ক্রেডিট পাশে বসিয়েছি। দেনাদার, তো দেনাদার হচ্ছে আমাদের সম্পদ। তো সম্পদ রেয়ামিলে কোন পাশে বসে? ডেবিট। তো সেক্ষেত্রে 25,000 টাকা আমাদের ডেবিট পাশে বসবে। পাওনাদার, পাওনাদার হচ্ছে দায়। যখন আমরা বাকিতে কারো কাছ থেকে কোনো পণ্য ক্রয় করি তখন তার কাছে সেই ক্রয়কৃত পণ্যের টাকাটা দেওয়ার জন্য আমরা দায়বদ্ধ থাকি। তো সেক্ষেত্রে আমাদের পাওনাদার হচ্ছে দায়। তো দায় রেয়ামিলে ক্রেডিট পাশে বসে। তো সেক্ষেত্রে আমরা 15,000 টাকা ক্রেডিট পাশে বসিয়েছি। উত্তোলন রেয়ামিলে ডেবিট পাশে বসে, এখানে সূত্রে বলাই আছে। তো সেক্ষেত্রে আমরা উত্তোলন ডেবিট পাশে দিয়েছি 10,000 টাকা। ক্রয়, ক্রয় হচ্ছে খরচ। ক্রয় করলে আমাদের মনে রাখতে হবে যে খরচ বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে খরচ বৃদ্ধি পেলে আমাদের রেয়ামিলে ডেবিট পাশে বসবে। তো ক্রয় 30,000 টাকা ডেবিট। আর বিক্রয়ের ফলে আমাদের আয় হয়, তো সেক্ষেত্রে আয় বৃদ্ধি পায়। আয় বৃদ্ধি পেলে রেয়ামিলে ক্রেডিট পাশে বসবে। তো সেক্ষেত্রে অর্থাৎ বিক্রয় হচ্ছে আমাদের, বিক্রয় দ্বারা হচ্ছে আমাদের আয় বৃদ্ধি পায়, অর্থাৎ আয়ের সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে আমরা বিক্রয়টাকে রেয়ামিলে ক্রেডিট পাশে বসিয়েছি 45,000 টাকা। তারপর আছে বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ হচ্ছে আমাদের আয়। তো বিনিয়োগের সুদ আয় হলে আমাদের কোন পাশে যাবে? ক্রেডিট পাশে। তারপর হচ্ছে বীমা ছিলাম, এটা হচ্ছে খরচ 5,000 টাকা। তো খরচ রেয়ামিলে ডেবিট পাশে বসে। আমদানি শুল্ক, এটাও খরচ, এটা ডেবিট পাশে বসবে। কমিশন প্রাপ্তি, এটা হচ্ছে আয়। আয় হলে রেয়ামিলে ক্রেডিট পাশে, তো এই 2,000 টাকা ক্রেডিট পাশে বসবে। বিনিয়োগ, বিনিয়োগ হচ্ছে আমাদের সম্পদ। তো সম্পদ রেয়ামিলে ডেবিট পাশে বসে, তো ডেবিট। ব্যাংক জমা সুদ, অর্থাৎ ব্যাংকে টাকা জমা রাখার ফলে সেখান থেকে আমাদের যে সুদ দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের লাভ, অর্থাৎ আয়। তো আয় রেয়ামিলে ক্রেডিট পাশে বসবে, ক্রেডিট। আসবাবপত্র, এটা সম্পদ। সম্পদ রেয়ামিলে ডেবিট পাশে বসে। বিজ্ঞাপন, এটা খরচ, ডেবিট। প্রারম্ভিক মজুত পণ্য, এটা ডেবিট 25,000 টাকা। সমাপনী ব্যাংক জমা, এটা সম্পদ, এটা ডেবিট পাশে। তো তারপরে আমাদের এখানে ডেবিট পাশে টাকার অঙ্কগুলো যোগ করলে হবে 1,75,000 টাকা, এবং আমরা যদি ক্রেডিট পাশে যোগ করি তাহলে আমাদের হবে 1,75,000 টাকা। তো রেয়ামিলের উভয় দিকে যদি মিলে যায়, তো আমাদের ভিতরে যদি কোনো এন্ট্রিগুলো কোনো ক্ষেত্রে কোনো জায়গায় ভুল না হয় তাহলে আমাদের বুঝতে হবে রেয়ামিলটি ঠিক আছে। তো এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। তো আমাদের পরবর্তী প্রশ্ন ছিল গ নম্বর প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন গ নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে যে উপযুক্ত তথ্য হতে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো দেখো আমরা মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করেছি। তো মুনাফা জাতীয় আয় হচ্ছে যে আয়গুলো বছরে একাধিকবার ঘটে, অর্থাৎ যে প্রাপ্তিগুলো আমাদের বছরে একাধিকবার ঘটে সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় আয়। আর যে ব্যয়গুলো আমাদের বছরে একাধিকবার ঘটে সেগুলো হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। দেখো মুনাফা জাতীয় আয়ের মধ্যে কি কি যায়? বিক্রয় 45,000 টাকা। বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ আমাদের মাসে নির্দিষ্ট মাস, 1 মাস বা 2 মাস পর পর সুদ আমরা পেয়ে থাকি। তো সেক্ষেত্রে এটা বছরে একাধিকবার ঘটে, তো এটা ডেবিট পাশে যাবে, অর্থাৎ মুনাফা জাতীয় আয়ের হিসাবে যাবে। তারপর হচ্ছে ব্যাংক জমার সুদ, এটা হচ্ছে আয়। ব্যাংকে একটা মাস পর পর আমাদের সুদ দেওয়া হয়, তো সেক্ষেত্রে এটাও মুনাফা জাতীয় আয়ের মধ্যে যাবে। তো এইগুলো যোগ করলে আমাদের হবে মোট মুনাফা জাতীয় আয় এত টাকা। আর মুনাফা জাতীয় ব্যয়গুলো হচ্ছে, দেখো মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করার একটা টেকনিক আছে। তো সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। তো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য নির্দিষ্ট একটি ফরম্যাট আছে। দেখো প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য যদি রেয়ামিলে থাকে তো সেক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্যটা আগে যাবে। তারপরে যদি ক্রয় থাকে তো ক্রয় যাবে। তো ক্রয়ের সাথে যদি কোনো ফেরত বা অলিখিত ক্রয়, ফেরত থাকলে বাদ যাবে, আর অলিখিত ক্রয় থাকলে যোগ হবে। তো যেহেতু আমাদের এখানে রেয়ামিলে ক্রয়ের সাথে ফেরত সংক্রান্ত কোনো কথা নেই, তো সেই ক্ষেত্রে শুধু ক্রয়টাই যাবে। সর্বপ্রথম যাবে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা, তারপরে যাবে ক্রয়। দেখো ক্রয়, তারপর আমদানি শুল্ক থাকলে সেটা যাবে, আর যদি মজুরি থাকে মজুরি থাকলেও যাবে। তো তারপরে দেখো এখানে যেহেতু আমদানি শুল্ক আছে আর কোনো দফা নেই, তো সেক্ষেত্রে আমরা 3টি যোগ করলে হবে আমাদের 58,500, আর সেখান থেকে আমাদের সমাপনী মজুত পণ্য মাইনাস করতে হবে। তো আমাদের সমাপনী মজুত পণ্য রেয়ামিলে দেওয়া আছে 12,000 টাকা। তো এখানে 12,000 টাকা বসিয়েছি। তো 58,500 টাকা থেকে 12,000 টাকা মাইনাস করলে আমাদের হবে 46,500 টাকা। তারপরে তার সাথে আমাদের যোগ করতে হবে অন্যান্য পরোক্ষ খরচ। তো অন্যান্য পরোক্ষ খরচের মধ্যে কোনগুলো যায়? বিমা ছিলামি, তো বিমা ছিলামি 5,000 টাকা রেয়ামিলে আছে, তো 5,000 টাকা বসিয়েছি। বিজ্ঞাপন 1,000 টাকা, তো বসিয়েছি। তো 5,000 1,000 যোগ করলে আমাদের হবে 6,000। তারপরে এই দুটো টাকা যদি আমরা যোগ করি তাহলে হবে 52,500 টাকা, অর্থাৎ মোট মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে আমাদের 52,500 টাকা। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তোমার পরবর্তী প্রতিটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ।